আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং যারা এসএসসি 23 পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তারা সুন্দরভাবে পড়াশোনা তোমাদের নিজস্ব গতিতে চালিয়ে যাচ্ছ। তো তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের পড়াশোনাকে আরও ত্বরান্বিত করতে বা কম সময়ে পড়াশোনা বা পরীক্ষার পূর্বে মুহূর্তে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে তারই একটা শর্ট সাজেশন, অর্থাৎ আমি তোমাদের পদ্য অংশের ক্ষেত্রে কোন কোন পদ্যগুলো থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি আছে আমি সেই সকল পদ্যের একটা সাজেশন তোমাদের দিব আজকে। তো আমার লিস্টের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে বঙ্গবাণী। 1 নম্বর হচ্ছে বঙ্গবাণী, 2 নম্বর কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ, এখানে মজার একটা প্রশ্ন আছে, ঠিক আছে। নদ এবং নদী, তোমাদের যদি কারো জানা থাকে যে নদ এবং নদী এই দুটার মধ্যে পার্থক্য কী এবং কপোতাক্ষ নদী কেন বলা হলো না এবং নদ কেন বলা হলো, এই সংক্রান্ত যদি তোমাদের জানা থাকে তাহলে ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো। এবং একটা মজার একটা বিষয় আছে যে এর মধ্যে একটা মজার বিষয় আছে যে কেন নদ এবং নদী হয়, ঠিক আছে। এবং আমার 3 নম্বর লিস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে মানুষ। 4র্থ নম্বরে রয়েছে রানার। 5 নম্বর স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো। তো এই 5টিই রয়েছে আমাদের আজকের এই পদ্যাংশের। এই পদ্যাংশের মধ্যে থেকে তোমরা যদি এই 5টি যদি খুব ভালোভাবে আয়ত্ত করো, ইনশাল্লাহ তোমরা যে কোনো বোর্ডেই কমন পেতে পারবো। অন্তত 5টা পড়লে 5টার মধ্যে থেকে 2টা তুমি পারবে। তারপরেও আমি প্রতি ভিডিওতেই আমাদের রাজশাহী বোর্ডের জন্য আমি স্পেশালি আমার রাজশাহী বোর্ডটাকে নিয়ে একটু স্পেশালি আমার রিসার্চ করা হয়ে থাকে। তো আসলে রাজশাহী বোর্ডের ক্ষেত্রে আমি আজকে যে দিব সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই মানুষ। এই মানুষ থেকে ইনশাল্লাহ প্রশ্ন হবেই একটা। এবং আমার লিস্টে আর একটা যেটা সেটা হচ্ছে যে কপোতাক্ষ নদ। এই 2টা হচ্ছে রাজশাহী বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সাথে বঙ্গবাণী এবং হচ্ছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমি যে 4টা দিয়েছি 4টার মধ্যে ইনশাল্লাহ 2টা তো থাকবেই, যেহেতু তোমাদের 3টি থেকে 2টির অ্যান্সার করতে হবে। তো আশা করি এর মধ্যে থাকবে, এর বাইরে থাকবে না সৃজনশীলের জন্য। এবং তোমরা যারা আছো তারা হচ্ছে বহু নির্বাচনী অংশের প্রস্তুতির ক্ষেত্রে তোমরা এর যে শব্দার্থ এবং ওই যে কবিতার যে লাইনগুলো থাকে সেই লাইনগুলোর অনুধাবনমূলক পড়াশোনা করতে হবে তোমাদেরকে। শুধু লাইনগুলো রিডিং পড়লে হবে না, এই লাইনের ভাবার্থ কী, মর্মার্থ কী, লাইনটার মধ্যে কী বোঝানো হচ্ছে। কারণ ওই একটা লাইনের সাথে সঙ্গতিপূর্ণ রেখে অন্য বাহির থেকে একটা লাইন তোমাকে নিয়ে এসে বলবে যে এদের ভাবার্থের মিল কোথায়, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নগুলো করা হয়ে থাকে। এবং তোমরা জানো যে যখন হচ্ছে 30টা প্রশ্ন থাকে, 30টা নৈবেত্তিক যদি থাকে, বহু নির্বাচনী 30টি যদি থাকে, তাহলে 30টির মধ্যে প্রায় 12টি জ্ঞানমূলক প্রশ্ন করা হয়ে থাকে। 12টি জ্ঞানমূলক, এবং প্রায় এই 12টি জ্ঞানমূলকের বিপরীতে প্রায় 8 থেকে 10টি অনুধাবনমূলক প্রশ্ন করা হয়। 8 থেকে 10টি অনুধাবন, ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্ন। এবং তোমরা যারা দেখতে পাও যে সেটা হচ্ছে আমাদের বহু নির্বাচনের ক্ষেত্রে একটা থাকে হচ্ছে উচ্চতর দক্ষতা, আর একটা হচ্ছে প্রয়োগমূলক, ঠিক আছে। তো এই প্রয়োগমূলকে 5টা এবং কখনো হয়তো 4টা থেকে 5টা, এবং এটার 4টা থেকে 6টা উচ্চতর দক্ষতা সম্পূর্ণ। তো এভাবেই মূলত সাজানো হয়ে থাকে। তো তোমাদের এই 8 থেকে 10টাই এই জ্ঞানমূলকের ক্ষেত্রে দেখা যায় কি যে জ্ঞানমূলক যেগুলো আছে সেগুলো একদম সাধারণ। অনেক সময় আমাদের পড়তে একটু অসুবিধা হয়, সেটা হচ্ছে আমি অনেক শিক্ষার্থীদের মধ্যে একটা তাড়না দেখতে পাই যে তারা অনেক সময় মনে করে যে কবির জন্মসাল থেকে মনে হয় অনেকগুলো প্রশ্ন আসে। তো এখান থেকে সাল রিলেটেড প্রশ্ন বা জন্মসাল, মৃত্যুসাল
এই ধরনের প্রশ্নগুলো যদি এসে থাকে, তবে সর্বোচ্চ এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, সর্বোচ্চ 2 থেকে 3টিতে তোমরা যদি 30টার মধ্যে 30টি এমসিকিউ সঠিক করতে চাও, বা যারা 28টি এমসিকিউ সঠিক করতে চাও, তাদের ক্ষেত্রে এই অনুধাবন পার্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই অনুধাবন পার্টটি আমাদের হচ্ছে একটু বুঝে উত্তর দিতে হয়। তো এই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় যে কবি কীভাবে ভাবতে বলছে, আমরা যদি পূর্বে থেকে যদি এরকম লাইনগুলো নিয়ে একটু যদি না ভাবি বা না ভেবে যদি পড়াশোনা করি, তাহলে ঠিক এরকম সমস্যাটি হয়ে থাকে পরীক্ষার ক্ষেত্রে। তো তোমরা পূর্বেই যখন একটু পড়বা, কবিতার লাইনগুলো যখন পড়বা, তখন একটু অনুধাবন করার চেষ্টা করবা যে এই লাইনগুলো আসলে কী বোঝানো হয়েছে। এবং আমি আজকে আরেকটা প্রশ্ন উত্তর দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা বাংলা প্রশ্নের ক্ষেত্রে, বাংলা যখন পরীক্ষা বসে, পরীক্ষার হলে বসে বাংলা প্রথম প্রশ্ন যখন লেখে, মনের সুখে তারা লিখতে থাকে। লিখতে লিখতে দেখা যায় কি যে তাদের সময় প্রায় একটা সৃজনশীল লিখতে 40 মিনিট সময় চলে যায় বা 35 মিনিট সময় চলে যায়, এবং সৃজনশীলটি অত্যন্ত বড় হয়ে যায়। তো আমি তোমাদেরকে এ বিষয়ে একটা সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে যে তোমরা কি করতে পারো, যে প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নটি আমাদের আসলে কোন প্রশ্ন আগে দিতে হবে, কোন প্রশ্ন পরে দিতে হবে, এরকম কিন্তু প্রশ্নপত্রে কোনো বাধ্যবাধকতা উল্লেখ করা থাকে না। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, যেটা তোমার কাছে সবচেয়ে সহজ প্রশ্ন মনে হয় এবং যেটার সঠিক উত্তর তোমার জানা আছে, তুমি সেই প্রশ্নটি প্রথমে অ্যান্সার করতে পারো। এবং তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রথম প্রশ্নটি তুমি যেভাবেই অ্যান্সার করো না কেন, প্রথম প্রশ্নের ক খ নম্বর একদম সঠিক এবং শুদ্ধভাবে তোমাকে হতে হবে। কারণ কেননা তুমি প্রথম একজন শিক্ষক যখন তোমার খাতাটি যখন মূল্যায়ন করবে, মূল্যায়ন করার সময় তোমার খাতাটি যখন হাতে পেয়েছে, মূল্যায়ন করা শুরু করছে, তখন তোমার ওই প্রথম প্রশ্ন দেখে, তোমার প্রথম অ্যান্সার দেখে তোমার সম্পর্কে, তোমার খাতা সম্পর্কে, তোমার সম্পর্কে একটা অনুমান করে নেবে যে এই স্টুডেন্টটি কেমন হতে পারে। যেহেতু বোর্ড পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে বোর্ড পরীক্ষার খাতা যাদেরকে কাটতে দেওয়া হয়, এই ইনফরমেশনগুলো তোমাদের একটু জানা দরকার। সেটা হচ্ছে যে তাদের ক্ষেত্রে বোর্ডের যে খাতা, সেই খাতাগুলো কিন্তু খুব কম সময় দেওয়া হয়। হয়তো দেখা যাচ্ছে যে 5 দিনের মতো সময় দেওয়া হয়েছে একজন শিক্ষককে। তো সারাদিন কিন্তু সে খাতা কাটার উপরেই থাকতে হবে তাকে, 5 দিনে যদি ওই পরিমাণ খাতা যদি শেষ করতে চায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্নগুলো যদি সঠিক হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে, এবং হাতের লেখা যদি সুন্দর হয়ে থাকে তোমাদের, তাহলে পরের প্রশ্নগুলোর অ্যান্সারের ক্ষেত্রে তোমাদের অতটা লাইন বাই লাইন না পড়ে অনুমান ভিত্তিতে সুন্দর করে শিক্ষকরা নাম্বার দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে তোমাদের এই টেন্ডেন্সিটা ফলো করে তোমাদেরকে সেভাবেই প্রস্তুতি নিয়ে পরীক্ষার খাতায় তোমাদেরকে সেভাবেই প্রদর্শন করতে হবে। তো তুমি যেটা করতে পারো, যে প্রথম প্রশ্নটি প্রথম পেজের মধ্যে আমাদের ক এবং খ, গ নাম্বার প্রশ্নটিও তুমি 1 পেজ লিখতে পারো। ঘ নাম্বার প্রশ্নটিও যদিও 1 পেজ লেখার নিয়ম, তবু অনেক শিক্ষার্থী আছে যারা যে কম লাইন হয়ে যায়, এক্ষেত্রে তোমরা পরের পেজে যে অল্প একটু 3 থেকে 4 লাইন লিখতে পারো। কেননা তুমি যদি বেশি করে লিখতে চাও, লিখতে লিখতে কিন্তু তোমার শেষ দিকে যায় আর সময় থাকবে না, অর্থাৎ তোমার একটা সৃজনশীল লিখতে অনেক সময় তোমার অতিবাহিত হয়ে যাবে। ঠিক এই কারণেই তোমাদের শুরু থেকেই একদম ঘড়ি ধরে তোমাদেরকে টাইমটা মেনটেন করে তোমাদের চলতে হবে। তো আশা করি ব্যাপারটি তোমাদের বুঝাতে পেরেছি। আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমার এই বাংলা আমাদের পরীক্ষা, তোমরা জানো যে 30 এপ্রিল তোমাদের পরীক্ষা। এর আগে বাংলাটি তুমি কিভাবে প্রস্তুতি নিবা, ঠিক আছে? নৈবেত্তিকের জন্য যেগুলো তোমাদের করা দরকার, সেগুলো হচ্ছে রমজান মাসের মধ্যে, রমজান মাসে ঠিক ইফতার করে খাওয়া দাওয়া করে এশার আগ পর্যন্ত বাংলাটা পড়াশোনা করবা। কেননা এই সময় তোমার একটা এনার্জি থাকবে, এই সময় তুমি একদম উচ্চারণ করে খুব দ্রুত বাংলাটা পড়তে থাকবা, গদ্যগুলো পড়বা। আমি তোমাদের পূর্বের ভিডিওতে বলেছি যে কিভাবে ধাপে ধাপে একটা গদ্য বা পদ্য কিভাবে পড়তে হয়, তোমরা ওটা অনুসরণ করে তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ করবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি পরীক্ষা সম্পর্কিত আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করতে পারো। কমেন্ট করলে আমি আশা করি ইনশাল্লাহ তোমাদের কমেন্টের রিপ্লাই অথবা পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের ওই প্রশ্ন সম্পর্কিত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।